Hi friends, welcome to Raja's online English class. So today it is the ninth episode about tense, and in this episode I shall discuss about future indefinite tense. So what is future indefinite tense and where it is used? So future indefinite tense, when the action of a verb will be done or will happen in future, then the form of the verb is called future indefinite tense. অর্থাৎ যখন কোনো কাজ ভবিষ্যৎকালে অর্থাৎ ভবিষ্যতে ঘটবে এরকম বোঝায় তখন তাকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি কাজটি করব, সে সেখানে যাবে, বাবা কালকে আসবেন, বা আমি কালকে স্কুলে যাব না, তুমি কখন সেখানে যাবে। এই ধরনের যে বাক্যগুলো এগুলো হচ্ছে সব ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ যেগুলো ভবিষ্যতে ঘটবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ফরমেশনটা, গঠনটা, সেই গঠনটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্য হলে বাক্যের গঠন সাবজেক্ট শ্যাল বা উইল, ভার্ব ওয়ান অবজেক্ট। ভার্ব ওয়ান মিন্স প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অবজেক্ট। নেগেটিভ বাক্য নাবাচক বাক্য হলে সাবজেক্ট শ্যাল বা উইল, আফটার দ্যাট নট, ভার্ব ওয়ান অবজেক্ট। আর ইন্টারোগেটিভ হলে WH ওয়ার্ড ফার্স্টে আসবে, তারপর সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল বা উইল, সাবজেক্ট, ভার্ব ওয়ান অবজেক্ট। এবার শ্যাল বা উইল কোথায় ব্যবহার হবে? যেমন আমরা জানি ফার্স্ট পারসন বলতে আমরা বুঝি হচ্ছে ফার্স্ট পারসন মানে হচ্ছে ফার্স্ট পারসন মানে হচ্ছে আই আর হচ্ছে উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ, আর থার্ড পারসন যেটাকে বলা হয় সেটা হচ্ছে থার্ড পারসন বলতে হি, শি, রাম, শ্যাম, যদু, রহিম, বুক, পেন সবকিছু থার্ড পারসন। সো ইফ যদি generally if the subject is first person, then generally shall is used, and if the subject is second or third person, in that case will is used. But if we want to express some strong intention or promise or order, in that case shall বা will is oppositely used. অর্থাৎ যদি কোনো আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বা কোনো একটা বিশেষভাবে করতেই হবে এরকম বোঝায়, তাহলে shall বা will যেরকম ভাবে বললাম আমি ঠিক তার বিপরীতে ব্যবহার হয়। অর্থাৎ তখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে উইল এবং সেকেন্ড ও থার্ড পারসনের ক্ষেত্রে শ্যাল ব্যবহৃত হবে। যেমন আমরা এখন উদাহরণের মাধ্যমে বিষয়টাকে দেখার চেষ্টা করব। যেমন তা ক্রিকেট খেলবে, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। খেলবে, এখনো খেলেনি, সো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নিয়মে হবে, অর্থাৎ দে। তারপর হচ্ছে শ্যাল বা উইল এর মধ্যে দেটা যেহেতু থার্ড পারসনে পড়ে যাচ্ছে, কারণ আই আর উইল হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন ইত্যাদি। সো তারা ক্রিকেট খেলবে, থার্ড পারসন, তাহলে আমরা লিখব দে উইল, তারপর হচ্ছে প্লে ক্রিকেট। দে উইল প্লে ক্রিকেট। আগামীকাল বাবা রবিবার, আগামী রবিবার বাবা ফিরবেন, obviously হ্যাঁবাচক বাক্য। তো ফাদার will return, RETURN, father will return next Sunday. দিলীপ বাবু কাল ট্রেনে করে ফিরবে না, তাহলে ফিরবে না নেই বাক্য। তো দিলীপ বাবু
তারপর হচ্ছে শ্যাল বা উইল, তাহলে উইল বসবে কারণ থার্ড পারসনের সঙ্গে উইল, আর সেকেন্ড পারসনের সঙ্গে উইল, ফার্স্ট পারসনের সঙ্গে শ্যাল, যেভাবে উইল। তবে নট ফিরবে না, তাহলে হচ্ছে উইল নট রিটার্ন, RETURN, উইল নট রিটার্ন বাই ট্রেন, তাহলে ট্রেনে করে, কোনো যানবাহনের দ্বারা হলে বাই কেন হলো, কোনো যানবাহনের দ্বারা, বাই ট্রেন, বাই বাস, বাই এরোপ্লেন, বাই শিপ, কোনো যানবাহনের দ্বারা যখনই যাতায়াত বোঝাবে তখন সেটা বাই হবে, বাই ট্রেন টুমরো, TOMORRO। তবে তারা মাছ খাবে না, নেগেটিভ বাক্য। সিমিলারলি দে উইল, দে থার্ড পারসন, সো উইল হলো উইল নট। এবার আমরা খাবে না, খাওয়া ইংরেজি আমরা জানি ইট, EAT, তবে ইটের তুলনায় স্মার্টলি ব্যবহার করা হয় টেক অথবা হ্যাভ, ফিশ, FISH। এখানে বিশেষভাবে মনে রাখবা এই জায়গাটা যে জেনারেলি যে জিনিসগুলো আমরা চিবিয়ে খাই সেক্ষেত্রে ইট ব্যবহার করা যায়, কিন্তু টেক বা হ্যাভ এটা হচ্ছে স্মার্ট ইউজ, স্মার্টলি ইউজ করা যেতে পারে। টেক বা হ্যাভ এটা হচ্ছে স্মার্ট ইংলিশ। সো দে উইল নট টেক ফিশ বা দে উইল নট হ্যাভ ফিশ। নেক্সট, তুমি কখন ঘুমাবে, ফিউচার ইনডিফিনিট টেন্স দি, কিন্তু এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো when will you SLEEP, when will you sleep, প্রশ্নবোধক চিহ্ন। তারা কেন দিল্লি যাবে, লিখে হচ্ছে why will they, why will they go to Delhi, DELHI, প্রশ্নবোধক। এবার দেখো, যদি কোনো সময়, তাহলে সাধারণত কি জানলাম আমরা, যে দেশ, ফাদার বা এগুলোর সঙ্গে যেহেতু থার্ড পারসন সব, সেই জন্য সবগুলোর ক্ষেত্রেই কিন্তু উইল বসলো, কিন্তু ফার্স্ট পারসন হলেই মাত্র শ্যাল বসবে। কিন্তু যদি দৃঢ় প্রতিজ্ঞা হয়, জেনারেলি এখানে একটু এইটা স্ক্রিনশট করে নিতে পারো, তো যদি দৃঢ় প্রতিজ্ঞা বোঝায় তাহলে অপোজিট হবে। তো যেমন তুমি পুরস্কার পাবেই, তার মানে কি এখানে দৃঢ় প্রতিজ্ঞা বোঝাচ্ছে। সো এখানে আমরা লিখব কি ইউ, এবার ইউ এর সঙ্গে জেনারেলি কি বসে উইল, কিন্তু এখানে যেহেতু দৃঢ় একটা মনোভাব, তাই দৃঢ় প্রতিজ্ঞার জন্য ইউ শ্যাল গেট প্রাইজ, PRIZE। তারপরে যেমন দেখো, আমি বইমেলায় যাবই, তারপরে এরা দৃঢ়ভাবে বোঝানো হচ্ছে যে আমি যাবই। সো আই এর সঙ্গে কিন্তু শ্যাল হওয়ার কথা, এখানে হচ্ছে উইল গো টু বুক ফেয়ার, FAIR। তো এই ধরনের উদাহরণ তোমরা নিজেরা আরো বেশি ইমাজিন করে তোমরা সলভ করার চেষ্টা করবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের আইডিয়াটা ক্লিয়ার হবে। এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স কোনো বিশেষ ক্ষেত্রে ফিউচার বোঝালেও, ভবিষ্যতে কাজ ঘটবে বোঝালেও ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয় না, এবং সেটা কোন ক্ষেত্রে হয় না সেটা আমরা এখন দেখব। ওয়েলকাম ব্যাক। যেমন দেখো, নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে অনেক সময় ফিউচার ইনডিফিনিট টেন্স না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেটা আমরা অলরেডি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করার সময় অলরেডি আমরা বলেছিলাম। তো যেমন আমি আজ বিকালে বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তার মানে এটা কিন্তু নিকটবর্তী ভবিষ্যৎকাল, অর্থাৎ কাজটা এখনো হয়নি, হবে কিন্তু নিকটেই ঘটবে। সেই জন্য এই কথাগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব, ফিউচার ইনডিফিনিট টেন্সে নয়। এবং তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো, সাবজেক্ট, অ্যাম, ইজ,
ভার্বের সঙ্গে আইএনজি এবং অবজেক্ট। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, যদি নিকটবর্তী ভবিষ্যৎকালে কোনো একটা ইচ্ছা প্রকাশিত হয়, কোনো একটা কাজ করার ইচ্ছা প্রকাশিত হয়, আমি এটা করতে যাচ্ছি, এটা শুরু হতে যাচ্ছে, তাহলে গোয়িং টু দিয়ে করা যেতে পারে, গোয়িং টু প্লাস ভার্ব, এটাও করা যেতে পারে। যাই হোক, আমি এখনই দেখাবো। সো আমি আজ বিকালে বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তাহলে আমি আই অ্যাম গোয়িং টু মিট MEET I am going to meet my friend. I am going to meet my friend. I am going to meet my friend this afternoon. This afternoon. আজ বিকালে আমি বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। সে একটি নতুন বাড়ি বানাতে যাচ্ছে, তার মানে নিকটবর্তী ভবিষ্যৎকাল যাচ্ছে, তাহলে এখানে লিখতে হবে হি ইজ গোয়িং টু build build a new house. তারপরে আমি টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং, এটা কিন্তু আমার একটা ইচ্ছা, নিকটবর্তী ভবিষ্যৎকালে কিন্তু ইচ্ছা, এগুলো সব ইচ্ছা হচ্ছে। আই অ্যাম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট টেন্স। তারপরে আমি এখনই আসছি, তাহলে কি হচ্ছে এখানে আমি এখনই আসছি, এটা কিন্তু আমি জাস্ট বললাম। সো আই অ্যাম কামিং সুন। এই বাক্যগুলোর ক্ষেত্রে দেখো প্রত্যেকটা বাক্যই কিন্তু এখনো হয়নি, এটা হতে যাচ্ছে বা হবে, একদম নিকটবর্তী। সেই ক্ষেত্রে সবগুলোই আমি কন্টিনিউয়াস টেন্সে করলাম, এবং এই ক্ষেত্রে বেশিরভাগ লাইনই সাবজেক্ট দিয়ে অ্যামিজার দিয়ে গোয়িং টু প্লাস ভার্ব এইভাবে করা যেতে পারে। এবার দেখো আরেকটি ক্ষেত্রে, যখন কোনো টাইম টেবিল এর উপর নির্ভর করে কোনো ভবিষ্যৎ ঘটনার কথা উল্লেখ করা হয়, টাইম টেবিলের উপর নির্ভর করে ভবিষ্যৎ ঘটনার কথা উল্লেখ করা হয়, মানে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, ফিউচার ইনডিফিনিট নয়। যেমন কাল সকালে ক্রিকেট ম্যাচটি কাল সকালে 9টার সময় শুরু হবে। আমাদের ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্প আগামীকাল সকাল 8টার সময় শুরু হবে। রাজধানী এক্সপ্রেসটি আগামীকাল সকাল 6টায় ছাড়বে। এই যে এইগুলো একটা নির্দিষ্ট, অর্থাৎ ভবিষ্যতে টাইম টেবিলের উপর নির্ভর করে কোনো ভবিষ্যৎ ঘটনার কথা যদি উল্লেখ করা হয়, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সে নয়। যেমন ক্রিকেট ম্যাচটি সকাল 9টায় শুরু হবে, ফিউচারে কিন্তু, তবুও আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। অর্থাৎ দা ক্রিকেট ক্রিকেট ম্যাচ starts starts মানে হচ্ছে শুরু হবে। এখানে দেখো starts প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব s by s, starts at 9 o'clock 9 o'clock in the morning। এবার একটা জিনিস দেখো, in the morning 9 o'clock, এখানে কিন্তু at কেন হলো, একটা নির্দিষ্ট সময় বোঝাতে at ব্যবহৃত হয়। আর ও ক্লক, এই যে ও ক্লক মিন্স কিন্তু অফ ক্লক, এটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন, ছদ্মবেশী প্রিপোজিশন। অফ কথাটাকে এইভাবে রাখা হয়, 9 o'clock মিন্স 9 অফ ক্লক। আচ্ছা, ইন দ্য মর্নিং। তবে যেমন রাজধানী এক্সপ্রেস আগামীকাল সকাল 6টায় ছাড়বে, ফিউচার টেন্স, তবুও এটা কিন্তু ইয়েতে করতে হবে, অর্থাৎ the Rajdhani Express leave L-E-A-V-E-S leaves is indefinite, leaves
leaves at 6 tomorrow morning. tomorrow morning. আবার দেখো আরেকটি ক্ষেত্রে ভবিষ্যতের দুটি কাজ বোঝাতে, ভবিষ্যতেরই দুটি কাজ হবে বোঝাতে যদি when, as, before, after, as soon as, until দিয়ে যুক্ত হয়, ভবিষ্যতের দুটি কাজ যদি এই লিঙ্কারগুলো দিয়ে যুক্ত হয় তাহলে ওই লিঙ্কার যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট ফিউচার টেন্সে নয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে যদি ভবিষ্যতের দুটি কাজ এইগুলো দিয়ে যুক্ত হয়। যেমন তিনি যখন আসিবেন তখন আমি যাইব, দেখো দুটা কাজই কিন্তু ভবিষ্যৎ, কিন্তু এই যে লিঙ্কার যুক্ত তিনি যখন আসবেন এই অংশটাকে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, আর এই অংশটা থাকবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন তাহলে when he comes, এই দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেব, কমা I shall go, আমি তখন যাব, এখানে কমা মানে কিন্তু তখন। তুমি এসে পৌঁছানোর পূর্বে আমি রওনা হব, তাহলে এই ক্ষেত্রে দেখো দুটাই কিন্তু ফিউচারে রয়েছে, দুটাই ফিউচারে। তুমি এসে পৌঁছানোর পূর্বে আমি রওনা হব, তোমার পৌঁছানোর কাজও হয়নি, আমার রওনা হওয়াও কাজ হয়নি। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু এই পূর্বে তুমি এসে পৌঁছানোর পূর্বে এই ক্লজটি হবে প্রেজেন্ট ইনডিফিনিটে, আমি রওনা হব হচ্ছে ফিউচার ইনডিফিনিটে। এবং কিভাবে হবে যে I shall start, start, start before, before, before you arrive, arrive. তারপর নেক্সট, যখন অতিথিরা আসবে তখন আমরা কফি খাবো, দুটাই ভবিষ্যৎ, কিন্তু যেহেতু এটা যে যখন ক্লজ অর্থাৎ when ক্লজের সঙ্গে ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ when the guest, guests, guests arrive, arrive, comma, we shall take coffee, COFFE. So that's all for future indefinite tense. এবং তোমরা এই ধরনের আরো উদাহরণ নিজেরা ইমাজিন করবে এবং একই রকম ভাবে ট্রান্সলেট করার চেষ্টা করবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আশা করি ক্লিয়ার হয়ে যাবে। So if you like my videos, so please subscribe my channel and press the bell icon beside it so that you can get all my videos easily in future. So that's all.